নজর রাখবো পরবর্তী খবরে। বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের সিদ্ধান্তই বহাল। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। এই নির্দেশ আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তের বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের সিদ্ধান্তই বহাল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্ত বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে, তবে মামলা চলবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন বিরোধী দলনেতা। আসল তৃণমূলে যিনি কান্ডারি জানাবেন এ বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তের ওপরে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল, সেই স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও তার রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে এই মুহূর্তে আদালত মনে করছে না যে এই বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের প্রয়োজন রয়েছে। তাই আদালত এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ জারি করছে না বা স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়ে কোনো রায়দান করছে না। এর ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসাবে স্পিকার নির্বাচন করেছিলেন সেই রায় বহাল রইল। তবে এই মামলার বিস্তারিত শুনানি হবে। যে স্পিকারের এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক সে বিষয়ে কিন্তু এই মামলাটি বিচারাধীন রয়ে গেল। অর্থাৎ সে বিষয়ে পরবর্তীকালে বিরোধী পক্ষ অর্থাৎ সরকার পক্ষের তরফ থেকে বা স্পিকারের পক্ষ থেকে হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামার প্রেক্ষিতে জবাবি হলফনামা জমা দেবেন আবেদনকারী অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। পরবর্তীকালে এই মামলার শুনানি হবে 28শে জুলাই। সম্প্রতি যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের যে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন যে এই মুহূর্তে আদালত মনে করছে না যে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রয়োজন আছে। ধন্যবাদ পীযূষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। বিধানসভায় বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপরে কোনো রকম কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তই বহাল। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তের বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে, তবে মামলা চলবে 28শে জুলাই। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে যেই প্রশ্ন উঠছে বা কিভাবে তৃণমূল কংগ্রেস দল ভেঙে গিয়ে একেবারে অন্য একটি দল তৈরি হয় বা সেখানে তৃণমূল কংগ্রেসের যে আমরা দেখেছি যে বিধানসভায় ইতিমধ্যেই আসল তৃণমূল কংগ্রেস বা বিদ্রোহী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই বিরোধী দলনেতা করা হয়েছে। সেই ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল এবং বিধানসভায় বিরোধী দলনেতা মামলার স্পিকারের সিদ্ধান্তের উপর কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তই বহাল। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তী কোনো নির্দেশিকা প্রয়োজন আছে। 28শে জুলাই মামলার পরবর্তী শুনানি। আপনাদের জানিয়ে রাখবো, 28শে জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপরে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তই বহাল। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তে বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে।
28 জুলাই মামলার পরবর্তী শুনানি। যে পরিস্থিতি আমরা দেখেছি যে চৌঠা মে রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে, 80 জন বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয় এবং সেখানেই পরিষদীয় দলনেতা নির্বাচনে কার্যত সইচাল কাণ্ডর ছবি আমরা দেখেছি এবং সেই সইচাল কাণ্ডে আপনাদেরকে জানিয়ে রাখবো পরবর্তী ক্ষেত্রে বিধানসভায় কার্যত ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে তার পরবর্তী ক্ষেত্রেই আসল তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল তৈরি হয়, যেখানে ইতিমধ্যেই 64 জন বিধায়ক তারা সই করেছেন এবং বিরোধী দল হিসেবে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসে বিধানসভায় স্বীকৃতি পেয়েছে। শুধুমাত্র তাই নয়, বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সেই ইস্যুকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মামলা হয় স্পিকারের সিদ্ধান্তকে নিয়ে এবং আজ হাইকোর্টের তরফে জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়। কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে স্পিকারের সিদ্ধান্তই বহাল, স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন নেই। তবে মামলা চলবে। 28 জুলাই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে এই মামলায় পরবর্তী শুনানির দিন 28 জুলাই, অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে যে আমরা দেখেছি যে বেশ কিছু যে অভিযোগ বা অভাবের কথা সামনে এসেছে, বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বিদ্রোহী তৃণমূল কংগ্রেস গঠন করেছেন এবং বিদ্রোহী তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি যে একেবারে যেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয় এবং যে পরিস্থিতি তৈরি হয় সেই আবহেই বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি হয়েছেন বিরোধী দলনেতা এবং সেই ইস্যুকে সামনে রেখেই কার্যত কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। বিধানসভায় বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তই বহাল, স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন নেই। 28 জুলাই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপরে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তই বহাল, স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন নেই। মামলায় পরবর্তী শুনানি 28 জুলাই। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আইনজীবী ফেরদৌস আমিন। ফেরদৌস বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। যে ছবি আমরা দেখছি যে বিরোধী দলনেতা নিয়ে, যেখানে একেবারে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কার্যত বিদ্রোহী তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিরোধী দলে ক্ষমতা এবং সেই নিয়ে একটি মামলা হয় এবং বিধানসভায় বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকার থাকতে পারেন এই বিষয় নিয়ে আর কোনো রকম কোনো সন্দিহান থাকছে না। কি বলবেন এই পুরো বিষয়টি নিয়ে? দেখুন, স্পিকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে মামলাটি হয়েছে বলে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ। দেখুন, আমাদের দেশে যে দল পরিবর্তনের ফলে যে নির্দিষ্ট আইন রয়েছে আমাদের সংবিধানে, দলত্যাগ বিরোধী আইন, সেই দলত্যাগ বিরোধী আইনের কতগুলো ইয়ার্ডস্টিক রয়েছে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। সেটা হচ্ছে কেউ বলছে যে তারা অন্য একটি দল, তৃণমূল কংগ্রেসটি সেটি কিন্তু মার্জার হয়নি, ফলে একটি রাজনৈতিক দল সেটি উইদাউট এনি মার্জার, সেই দলের যারা নির্বাচিত বিধায়ক তারা একটা ব্লক তৈরি করছে। এরকম ব্লক তো আর তৈরি করা যায় না, কিন্তু তারপরেও তারা তৈরি করেছেন এবং স্পিকার সংখ্যার ভিত্তিতে বিরোধী দলনেতা বেঁচেছেন। ফলে সংখ্যার ভিত্তিতে বিরোধী দলনেতা বেঁচেছেন সেটা অন্য বিষয়। আশা করি হাইকোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন, ফলে সেই নির্দেশ বলবৎ থাকবে এবং তারপরে পরবর্তী এফিডেভিট এক্সচেঞ্জের পরে পরবর্তী বিষয়টি ডিসাইডেড হবে। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন আইনজীবী ফেরদৌস আমিন।